সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জনগণের জন্য তথ্য অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। তথ্য আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। রাষ্ট্রের প্রতিটি নাগরিকেরই তথ্য পাওয়ার অধিকার রয়েছে, আর এই অধিকার নিশ্চিত করতে 2009 সালে প্রণয়ন করা হয় তথ্য অধিকার আইন। যে আইন ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের প্রয়োজনীয় তথ্যটি পেতে পারি, কিন্তু সচেতনতার অভাবে আমরা অনেকেই জানি না এই আইনটি আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে আমরা তথ্য পাওয়ার জন্য আবেদন করব। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে আছেন দুজন বিজ্ঞ আলোচক। আমার বাঁ দিকে আছেন ডক্টর সৈয়দ আব্দুল ওয়াজেদ, সিনিয়র রিপোর্টার, দৈনিক ইত্তেফাক। আর আমার ডান দিকে আছেন জনাব নুরুল মুস্তফা কাজী, ব্যুরো প্রধান, দৈনিক নয়া দিগন্ত, চট্টগ্রাম। আমি শুরুতেই ডক্টর সৈয়দ আব্দুল ওয়াজেদ আপনার কাছে আসব। আমরা আসলে তথ্য এবং তথ্য অধিকার বলতে কি বুঝি, একটু আপনার কাছ থেকে সহজ ভাষায় জানতে চাই। তথ্য আসলে মানুষের মানব সভ্যতার একটি অত্যন্ত জরুরি উপাদান। আমরা আমাদের আদিম সভ্যতার দীর্ঘ সময় পার হওয়ার পর যখন আমরা মানবিক সভ্যতার সোপানে পা দিয়েছি, তখন থেকেই তথ্যের উদ্ভব। তথ্য হচ্ছে যে আমাদের জীবন, পৃথিবী এবং এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে তার একটি সমন্বিত যে অবস্থান, তার ভিতর আমাদের অস্তিত্বের একটি ক্যাটালগ বা একটি স্বাক্ষর। আমরা আমাদের যে দৈনন্দিন জীবন, আমাদের যে চিন্তা ভাবনা, সমাজ, সমস্ত কিছুই দাঁড়িয়ে আছে এই তথ্যের উপর। কিন্তু তথ্য এই উপলব্ধিটা আসতে আমাদের অনেক সময় লেগেছে। তো জনগণ, আমি এসেই যাই জনগণের কথা, যে আমরা এখন আধুনিক সভ্যতায় বাস করছি, একবিংশ শতাব্দীর প্রায় প্রথমাংশ প্রায় অতিক্রম করতে যাচ্ছি। এখন তথ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি শক্তিশালী বিষয় হয়ে দাঁড়িয়েছে সমগ্র বিশ্বের আধুনিক মানুষের জন্য। এখন আমরা ইন্টারনেট, আমরা ভার্চুয়াল জগতে যে ব্যবহার করছি, যে ডিজিটাল যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি, তার সব কিছুর মধ্যেই তথ্যের প্রাধান্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই তথ্য ছাড়া আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোনো কিছুই যেন গতিশীল হতে পারে না। তো এই তথ্য পাওয়ার অধিকার শুধু জনগণের না, এই তথ্য পাওয়ার অধিকার এ দেশের রাষ্ট্রেরও রয়েছে। রাষ্ট্র জনগণের কাছে কিছু তথ্য চায়, আবার জনগণ রাষ্ট্রের কাছে কিছু তথ্য চায়। এই তথ্য পাওয়া এবং লেনদেনের বিষয়টি, আদান প্রদানের বিষয়টি কীভাবে সহজ করা যায়, সেটি যারা রাষ্ট্র চালান এবং যারা সচেতন জনগোষ্ঠী রয়েছেন তারাই নির্ধারণ করবেন। সরকার 2009 সালে তথ্য অধিকার আইন করেছে যাতে জনগণ তথ্য একটি সুনির্দিষ্ট এবং সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে পেতে পারেন। এবং এই প্রক্রিয়াটির আসলে আমাদের দেশে 2009 সাল খুব দূরের সময় নয়। সেই হিসেবে আমাদের সমাজে এর প্র্যাকটিস বা এর পরিচর্যা এবং এর যে অভ্যস্ত হয়ে ওঠা, এটির জন্য হয়তো আরও সময় দিতে হবে। জনাব নুরুল মুস্তফা কাজী, 2009 সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। নিশ্চয়ই এই আইনের একটা গুরুত্ব ছিল, একটা প্রয়োজনীয়তা ছিল। আপনি একটু এই আইনের প্রয়োজনীয়তাটা আমাদেরকে একটু যদি তারপর বলতেন। একটু তথ্য অধিকার আইন যেটা 2009 সালে প্রণয়ন করা হয়েছে, সেটার আলোকে যদি আমরা বলতে চাই বা এটার বাইরেও যদি আলোচনা করতে চাই, তথ্য হচ্ছে মানুষের একটা জন্মগত অধিকার বলতে পারেন, এবং আইনগত এবং সাংবিধানিক উভয় দিক থেকে এটা অধিকার বলে দাবি করতে পারে একজন রাষ্ট্রের নাগরিক। তো সেই প্রেক্ষিতে একটা ইনফরমেশন যখন সরকারি একটা অফিসের ইনফরমেশন জনগণের সামনে যখন উন্মুক্ত করা হয়, সেটার মাধ্যমে মূলত কয়েকটা কাজ হয়। একটা হচ্ছে ওই অফিসের কাজের স্বচ্ছতা নিশ্চিত হয়, জবাবদিহিতার প্রশ্নটা সেখানে সামনে চলে আসে। এরপরে ধরেন আমাদের দেশে তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আমাদের দেশের পার্সপেক্টিভে এই দুর্নীতির মূলোৎপাটন করতে হলে তথ্যের অবাধ প্রবাহ থাকতে হবে। তো এই আইন বলে একজন নাগরিক সেই অধিকার বলে রাষ্ট্রের যে কোনো অর্গানাইজেশনের তথ্য চাইতে পারেন। আমাদের পলিটিশিয়ানরা সবসময় বলে থাকেন যে রাষ্ট্রের মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা। এই যে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বলছে, সেই রাষ্ট্রের মালিকানা দাবি করার অন্যতম উপায় হচ্ছে এই তথ্য। রাষ্ট্রের যে সমস্ত প্রতিবেদনগুলো আছে, সেই প্রতিবেদনগুলা যদি জনগণের সামনে উন্মুক্ত করা হয়, তাহলেই জনগণ তার মালিকানা ফিরে পাওয়ার অনুভূতিটা জাগ্রত হবে।
তো সার্বিক মিলিয়ে এই তথ্য অধিকার যে আইন 2009 সালে প্রণয়ন করা হয়েছে, সেটা আমাদের যদি পুরোপুরি প্রয়োগ করা যায় তাহলে দুর্নীতির মূলোৎপাটন যেমনি সম্ভব হবে, আমাদের লাগাম টানা যাবে, তেমনি জনগণের ক্ষমতায়ন সেটাও নিশ্চিত করা যাবে। জি, ধন্যবাদ। জনাব সৈয়দ আব্দুল ওয়াজেদ, আপনার কাছে যেতে চাই। তথ্য অধিকার আইন ব্যবহার করে একজন নাগরিক সরকারি স্বায়ত্তশাসিত অথবা আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য চাইতে পারেন। কিভাবে, কোন প্রক্রিয়ার মাধ্যমে তিনি তথ্য চাইতে পারেন এবং এই তথ্য অধিকার আইনের উল্লেখযোগ্য দিকগুলো কি কি একটু যদি আপনি বলেন আমাদেরকে। এই তথ্য অধিকার আইনের মধ্যে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া সন্নিবেশিত আছে যে একজন মানুষ রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান থেকে, রাষ্ট্রীয় স্বায়ত্তশাসিত আধা সরকারি ইত্যাদি প্রতিষ্ঠান থেকে কীভাবে তথ্যটি চাইবেন এবং কীভাবে গ্রহণ করবেন তার একটি প্রক্রিয়া দেওয়া আছে সেখানে। প্রথমত সেখানে বিধিবদ্ধ কতগুলো প্রেসক্রাইবড ফর্ম আছে, ক, খ, গ এই জাতীয় ফর্ম আছে। প্রথমত একজন যিনি তথ্য চাইবেন তিনি সেই ফর্মে আবেদন করবেন। আবেদন করার পরে তাকে 20 দিনের মধ্যে ওই প্রতিষ্ঠান সেই তথ্যগুলো প্রদান করার একটি বিধান রয়েছে 20 দিনের মধ্যে। আবার এইখানে আরেকটি বিষয় আছে যে কোনো ব্যক্তির যদি এমন কোনো তথ্য দরকার হয় যে তার জীবন মরণ জরুরি প্রয়োজন, তাকে 24 ঘন্টার মধ্যে সেই তথ্য দেওয়ারও সেখানে নির্দেশনা রয়েছে। এবং এই সমস্ত কিছু করার জন্যই সেই নির্দিষ্ট ফর্মগুলো পূরণ করে যথাযথভাবে সেখানে যেতে হবে। আর ক, খ, গ ইত্যাদি ফর্মের মাধ্যমে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সেখানে যদি কোনো প্রতিষ্ঠান তার তথ্য যথাসময়ে দিতে না পারেন তাহলে 30 দিন পর তিনি ইচ্ছা করলে আবার আপিল করতে পারেন। এবং তাকে যদি তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যের ব্যাপারে যদি তার দ্বিমত থাকে, তিনি সন্তুষ্ট না হন, সেই জন্য তিনি আপিল করতে পারেন। সে আপিলেও যদি তিনি সন্তুষ্ট না হন তাহলে তিনি তথ্য কমিশন বরাবরে যাওয়ার জন্য আরও 30 দিন সময় পেয়ে থাকেন। এভাবে একটি ধাপে ধাপে একজন মানুষ কিভাবে তার অধিকার, তথ্য অধিকারকে আদায় করে নেবেন সেই বিষয়টি তথ্য অধিকার আইন 2009-এ খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। আমাদের সরকার প্রশাসন সবাই চাইছেন যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হোক এবং সেই নিশ্চয়তার জন্যই তথ্য অধিকার আইনকে আমরা ব্যবহার করে সুশৃঙ্খলভাবে, যে একটি বিষয় বলা হয়ে থাকে যে অতিরঞ্জন কিংবা ডিস্টর্শন এবং আরেকটা হচ্ছে যে এক্সাজারেশন, হ্যাঁ, মানে একটা জিনিসকে অসঠিকভাবে বর্ণনা করা, আরেকটা হলো যে অতিরঞ্জিতভাবে বর্ণনা করা। তো আমরা যদি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হই তাহলে সেই অতিরঞ্জন এবং সেটাকে সেই অপতথ্য দেওয়া নেওয়া এবং তার আড়ালে দুর্নীতির সুযোগ সৃষ্টি করা ইত্যাদি অনেকাংশেই কমে আসতে পারে এবং ধীরে ধীরে হ্রাস পেতে পারে, ধীরে ধীরে সেগুলো নির্মূল হতে পারে। জি, জনাব নুরুল মুস্তফা কাজী, এতক্ষণ ডক্টর সৈয়দ আব্দুল ওয়াজেদ যে প্রক্রিয়াগুলোর কথা বললেন, যে প্রক্রিয়ায় আমরা তথ্য পেতে পারি, এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তথ্য পাওয়ার চর্চাটা আসলে কতটুকু আছে বলে আপনি মনে করছেন? প্রথমত হচ্ছে ওয়াজেদ ভাই যে প্রক্রিয়ার কথা আলোচনা করলেন সেখানে যে ধরেন 24 ঘন্টা, 21 দিন, তারপর 30 দিন, তারপর 30 দিন, এভাবে যে প্রক্রিয়ার ধাপগুলা, এগুলা প্রথমত হচ্ছে জনগণের কাছে এক ধরনের বোরিং মনে হয়। যারা তথ্য চাইবেন তারা এই জিনিসটাকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না। ধরেন একজন জার্নালিস্ট তথ্য চাইবেন, তো এই দীর্ঘ প্রক্রিয়ার কারণে একটা রিপোর্টিংয়ের ধরেন মেরিট চলে যাচ্ছে। সেজন্য এই প্রক্রিয়াটা আরও সহজীকরণ করা গেলে হয়তো এই প্রক্রিয়ার সাথে জনসম্পৃক্ততা অনেক গুণ বাড়ানো সম্ভব। তথ্য অধিকার আইন বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কি কি একটু যদি বলেন। হ্যাঁ, চ্যালেঞ্জগুলো আসলে চ্যালেঞ্জের কথাই যদি বলতে যান তাহলে আমার মনে হয় যে তথ্য অধিকার আইনটি যে পাশ হয়েছে এবং সেটি আমাদের এখানে বিদ্যমান রয়েছে, সাংবাদিক কাজী সাহেব যে কথাগুলো বলেছেন, আমি ওনার কথা সূত্র ধরেই বলবো যে এটাকে আরও সিম্পলিফিকেশন বা সরলীকরণ করা দরকার।
যেন মানুষ তথ্যটা তার প্রয়োজনের সময় মতো পেতে পারেন। কিন্তু কথা হচ্ছে যখন বিষয়টি আইনে পরিণত হয়েছে, এই আইনের পরিশোধনের জন্য একটি সার্বক্ষণিক কমিটি, পর্যবেক্ষণ কমিটি রাখা প্রয়োজন ছিল। এবং কোথায় কোথায় মানুষের আগ্রহ কমছে, কিভাবে কমছে, মানুষ কিভাবে এই আইনের মাধ্যমে তার অধিকারটি পাচ্ছে না, সেইটি দেখার জন্য সেই কমিটি কাজ করতে পারত। সঠিক তথ্যটি আমরা অনেক সময় ঠিক সময়ই পাই না, এবং আমরা দেখি এটি শুধু আমাদের দেশে নয়, উন্নত বিশ্বেও কিছু কিছু বিষয়, একটি টার্ম প্রচলিত আছে, সেটা বলে ক্লাসিফাইড ইনফরমেশনস, যেটাকে বলে যে মানে এই ধরনের, হ্যাঁ, শ্রেণীবদ্ধ। এই তথ্যগুলো তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জনগণের কাছে ডিসক্লোজ করবেন না। এটি তাদের কোর কমিটি বা রাষ্ট্রীয় কোর কমিটির সিদ্ধান্ত, যে তারা মনে করে যে এই তথ্যগুলো যদি আমরা এই আগামী 5 বছরের মধ্যে এগুলো মানুষের সামনে উন্মোচন করি, তাহলে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই হিসেবে তারা কিছু তথ্য ক্লাসিফাইড হিসেবে সংরক্ষণ করেন। এটাকে ব্যবহার করে অনেক সময় আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের দুর্নীতি, তাদের ব্যর্থতা এবং তাদের নানা ধরনের অপকর্মকে ঢেকে রাখার জন্য ওরা বিষয়গুলোকে রাখঢাক করে ক্লাসিফাইড একটি বিষয়, মানে তথ্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে বড় ধরনের চ্যালেঞ্জ তথ্য পাওয়ার ক্ষেত্রে। এবং একটি প্রতিষ্ঠান কি তথ্য গোপন করছেন, কি তথ্য দিতে চাচ্ছেন না, সেগুলো পর্যবেক্ষণ করার জন্য রাষ্ট্রীয় এবং রাষ্ট্রের বাইরে জনগণের পক্ষ থেকে একটি সার্বক্ষণিক পর্যবেক্ষণ থাকা প্রয়োজন আছে। জনাব নুরুল মুস্তফা কাজী, আপনি তথ্যের পাওয়ার ক্ষেত্রে সরলীকরণের কথা বলেছেন, তথ্য অধিকার আইনটাকে আরেকটু যদি সহজ সরল করা যায়। সেক্ষেত্রে ওয়াজেদ ভাইও কিছুটা বলেছেন যে খুব সহজে তথ্য পাওয়ার অনেকগুলো প্রযুক্তিগত দিক রয়েছে। আজকাল প্রত্যেকটি সরকারি অফিসেই আপনি দেখবেন ওয়েবসাইট রয়েছে, ফেসবুক পেজও অনেকেরই রয়েছে। তো এমন কি হতে পারে না যে আপনি যে কাজটার জন্য আপনি যাচ্ছেন, আপনার সেই কাজটার জন্য আপনার আবেদন করারই প্রয়োজন নেই, আপনি ওয়েবসাইটে ক্লিক করলে আপনি জানতে পারছেন যে আপনার এই কাজের অগ্রগতিটা কতটুকু হয়েছে? এই প্রক্রিয়াটা একটু প্রযুক্তি নির্ভর কি করা সম্ভব? এটা সম্ভব, তবে আমাদের দেশে এখনো আমি একটা তথ্য অধিকার আইন 2009 আমাদের এখানে বলবৎ আছে, পাশাপাশি আমাদের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এটাও বলবৎ আছে। তাহলে সেখানে একটা কন্ট্রাডিকশন সবসময় কাজ করে। সেই কন্ট্রাডিকশনের সুযোগ নিয়ে আমাদের আমলাতন্ত্র যেটা, তারা এটার সুযোগ নেয়। সুযোগ নিয়ে আপনাকে অনেক তথ্যই সেখানে দেখবেন ওয়েবসাইটে সব তথ্য দেয় না। সরলীকরণটা হতে হবে আমাদের উইলিংনেসের বিষয়। এখানে প্রথমত হচ্ছে আমাদের যে যারা তথ্য সংরক্ষণ করেন তাদের মাঝে মোটিভেশনের বিষয় যেমনি আছে, পাশাপাশি যারা তথ্য চাইবেন তাদেরকেও মোটিভেট করার বিষয় এখানে জড়িত। এই জন্য এটা গভর্নমেন্ট যদি সিরিয়াসলি উদ্যোগ নেয় সেটা সম্ভব। জনাব সৈয়দ আব্দুল ওয়াজেদ, কাজী ভাই কিছুটা বলেছেন যে অফিস সিক্রেসি অ্যাক্ট একটা আছে এবং এর বাইরেও তথ্য অধিকার আইনেও কিছু বিষয় আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে যে এইসব বিষয়ে আপনি তথ্য চাইতে পারবেন না। এটা তথ্য না পাওয়ার ক্ষেত্রে একটা বাধা কিনা, যে এটাকে এক অজুহাত দেখিয়ে আপনাকে তথ্য দেয়া থেকে বিরত রাখার একটা চেষ্টা হতে পারে কিনা? না, আমি ঠিক সেরকম মনে করি না। আসলে মানুষের সব তথ্য মানুষের কাছে আদান প্রদান করা যাবে এমন কোনো কথা নেই। আমাদের ব্যক্তিগত জীবনেও অনেক তথ্য আছে যেগুলো আসলে আমরা মানুষের সাথে শেয়ার করি না, কারণ সেই সমস্ত তথ্যগুলো এগুলো মানুষের একান্তই ব্যক্তিগত তথ্য, কিন্তু সেগুলো এতই স্পর্শকাতর যে সেগুলো আদান প্রদান করতে গেলে দেখা যাবে যে অনেক ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে। রাষ্ট্রীয় হতে পারে, সামাজিক হতে পারে, ব্যক্তিগত হতে পারে। রাষ্ট্রীয় গোপনীয় অনেক বিষয় আছে, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রেও সেগুলো প্রভাব ফেলতে পারে। তবে যে সমস্ত তথ্য আমাদের উৎপাদন, আমাদের গবেষণা, আমাদের দার্শনিক, সাহিত্যিক এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে প্রয়োজন, সেই সমস্ত তথ্যগুলো আরও সহজভাবে পাওয়ার বিষয়গুলো নিশ্চিত করা দরকার। এবং আমি ওয়েবসাইটের কথা যেটা বলা হয়েছে, আমাদের দেশের এমনিতেই আমাদের ইন্টারনেট সেবাটাকে আরও গতিশীল করার প্রয়োজন আছে। আমাদের ওয়েবসাইটগুলো দেখা যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠান, সরকারি হোক বেসরকারি হোক এবং বিভিন্ন ধরনের এনজিওর, এমনকি অনেক এনজিও প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে যেগুলো দেখা গেছে
যেগুলো দেখা যাচ্ছে কয়েক বছর আগে আপডেট করা হয়েছে, কিন্তু এরপর আর এগুলোর কোনো আপডেট করা হয়নি। তো এই যে বিষয়গুলো, এই যে ওয়েবসাইটগুলো আমাদের দেশের, আমাদের টেরিটরির মধ্যে যে সমস্ত ওয়েবসাইটগুলো সক্রিয় আছে, কার্যকর আছে, সেগুলোর জন্য একটি ওয়েবসাইট ভিজিলেন্স টিম থাকা দরকার আছে। আমাদের এই যে ওয়েবসাইটের উপরে বিশেষজ্ঞ যারা নাকি যারা নাকি মানে এই যে অন্তর্জাল বিশেষজ্ঞ যাকে বলে, ইন্টারনেট স্পেশালিস্ট, আইটি এক্সপার্ট, এবং যারা নাকি ইঞ্জিনিয়ার আছেন যে এই সমস্ত ক্ষেত্রে তাদের সমন্বয়ে গঠিত একটি কমিটি, এগুলো তারা সবসময় সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করবেন। আপনার দুঃখজনক একটি বিষয় আমি বলতে চাচ্ছি যে এই প্রক্রিয়া, এই যে ডিজিটাল এবং এই যে অন্তর্জাল, এই যে ইন্টারনেট প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের বাংলাদেশ ব্যাংকের বিপুল অর্থ হ্যাকাররা হ্যাক করে নিয়ে গিয়েছে। কেন নিয়ে গেছে? এক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা ছিল, কারিগরি দুর্বলতা ছিল। তো এই কারিগরি দুর্বলতাগুলো দূর করার পাশাপাশি আমাদের তথ্যকে সমৃদ্ধ করার একটা সমান্তরাল প্রক্রিয়া থাকতে হবে। আমরা যেহেতু জানতাম না, এখানে আমাদের তথ্যের ঘাটতি ছিল যে কীভাবে যারা নাকি হ্যাকার্স তারা কীভাবে এখানে ঢুকবে, যারা ঢুকে আমাদের রাষ্ট্রীয় ব্যাংকের থেকে এইভাবে অর্থগুলা সেখান থেকে লুপাট করে নিয়ে যাবে। আপনারা দুজনই দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় আছেন। এই পেশার মূল বিষয় হচ্ছে সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্যটা আপনাকে পেতেই হবে আপনি যদি পেশাগত দায়িত্ব পালন করতে যান। তো সেক্ষেত্রে আমি নুরুল মুস্তফা কাজী আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি কিছুটা বলেছেনও, এই আইন ব্যবহার করে সাংবাদিকরা কিভাবে উপকৃত হতে পারেন? এই আইন ব্যবহারে সাংবাদিকরা উপকৃত হওয়ার যথেষ্ট সুযোগ আছে এবং সেটা অবারিত, কিন্তু আমাদের যে সিস্টেম সেটা সহায়ক ভূমিকা পালন করে না, আমি সেটাই বলবো। যেমন ধরেন আমাদের দেশে আপনি যদি একটা তথ্যকে হাইড করে রাখেন, সেখানে গুজবের ডালপালা বাড়তে থাকে। তো এটা রাষ্ট্রের জন্যই ক্ষতি। একজন সাংবাদিক যদি ধরেন যে রেস্ট্রিকশনগুলো আছে, ধরেন রেস্ট্রিকশনের আওতাধীনের বাইরে যে সমস্ত লম্বা সময় এটা পর্যন্ত আসলে অপেক্ষা করা, বাইরের যে ইনফরমেশনগুলো সেগুলো যদি সহজে পেতে পারে, একজন রিপোর্টিংয়ের তো টাইম বাউন্ড, আর এখন প্রতিযোগিতার যুগ, আপনি আপনার জন্য রিপোর্ট বসে থাকবে না। তো সেজন্য টাইম বাউন্ড যেখানে জব, সেখানে আপনি এই যে অফিসিয়াল যে ফর্মালিটিসগুলো ফলো করে আপনি ইনফরমেশন কালেক্ট করবেন, সেটা দিয়ে আসলে সাংবাদিকতা আগানো যায় না। সেজন্য এটাকে দেশের স্বার্থে আমি বলবো যে, যেমন ধরেন এই যে গুজবের ডালপালা নিয়ে আমরা সবসময় প্রশাসনের পক্ষ থেকে সেগুলো অ্যাওয়ারনেস করা হচ্ছে, কিন্তু তথ্য দেওয়ার ক্ষেত্রে অতটুকু উদারতা দেখানো হয় না। জি, জনাব সৈয়দ আব্দুল ওয়াজেদ, সামনে আমাদের জাতীয় নির্বাচনের আগে যেটি সাধারণত হয়, যেটা অবাধ তথ্যের একটা সুযোগ তো আমাদের আছেই, সেটাকে কাজে লাগিয়ে কিছু অপতথ্য ছড়ানো হয়, নানা রকম গুজব প্রার্থীদের বিরুদ্ধে, বিভিন্ন দলের কর্মীদের বিরুদ্ধে ছড়ানো হয়, অপতথ্য ছড়ানো হয়। তো এই অপতথ্য প্রতিরোধে আসলে কি করা যায়? অপতথ্য, অপপ্রচার ইত্যাদি একসময় কিন্তু খুবই মারাত্মক এবং ভয়াবহ ইম্প্যাক্ট, প্রতিক্রিয়া সৃষ্টি করত। আজকে এই দেখুন আমাদের যে মিডিয়ার ক্ষেত্রে যে একটি রেভলিউশন হয়েছে, এবং যে একটি রেভলিউশনের পাশাপাশি যে একটি বিবর্তন হয়েছে, যে এখন আমাদের একসময় সাংবাদিকদের বলা হতো ওয়াচডগ, এবং সাংবাদিকদের এই ওয়াচডগ এই কমিউনিটিকে সবাই একটু চিন্তাভাবনা করে তাদের সাথে ইন্টারেকশনে যেতেন। এবং অপপ্রচার আজকের এই সময়টা তো অ্যাকচুয়ালি যখন সোশ্যাল মিডিয়া এবং মূলধারার গণমাধ্যম ইলেকট্রনিক এবং প্রিন্ট যেভাবে এগিয়ে যাচ্ছে, এখানে গুজব ছড়ানোর বিষয়টি খুব ডিফিকাল্ট হয়ে গেছে। গুজব বাজার এখন খুব বিপদে আছে, কারণ এখন সমস্ত কিছুই কিন্তু ভিজুয়ালাইজ হয়ে যাচ্ছে, অডিও ভিজুয়াল বিষয়গুলো, সেটাও এআই দিয়ে করে ফেলা সম্ভব। আপনার বক্তব্য আপনার নয়, কিন্তু সেটা আপনার বলে প্রচার করে দেওয়া সম্ভব। এই বিষয়গুলো আসলে আমরা কিভাবে সেটার জন্য মোকাবিলা করতে পারি? ফ্যাক্ট চেকিং এখন চলছে ভালোভাবে, হিউমার স্ক্যানিং আছে, এবং সেগুলোই সেভাবেই করা হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে চালিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন বক্তব্য, পরে ফ্যাক্ট চেকের মাধ্যমে। আমি একই বিষয়ে নুরুল মুস্তফা কাজী আপনার একটু পরামর্শ চাই, যে কিভাবে আমরা অপতথ্যটা আসলে মোকাবিলা করতে পারি। প্রথমত সাংবাদিকদের সে ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বনের প্রয়োজন। এই ফ্যাক্ট চেকের কথা বলছেন, যেহেতু চেক
আবার আবার ফার্দার চেক, এভাবে সাংবাদিকরা তথ্যগুলো যাচাই করা উচিত। পাশাপাশি সরকারের যে সমস্ত টুল আছে, ধরেন যে আপনি এর প্রযুক্তির কথা বলছেন, নতুন নতুন যত প্রযুক্তি যেমন বের হচ্ছে, সেটাকে আবার চেক করার জন্য বিকল্প প্রযুক্তিও সামনে বাজারে চলে আসতেছে। কিন্তু আমাদের দেশের সমস্যা হলো যে আমরা একটা প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে আমরা জিনিসগুলো সহজে আয়ত্ত আনতে পারি না। তো এই প্রযুক্তিগত দিকে যদি আপনি নিজেকে সক্ষম করতে না পারেন, তাহলে তো আমাদের দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। সেজন্য যেহেতু সব ডিজিটালাইজ করছেন, তাহলে এই প্রযুক্তিগত উৎকর্ষতায় আপনাকে চরম শিখরে যেতে হবে। জি, আমি একটু সংক্ষেপে আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাইব। প্রথমে সৈয়দ আব্দুল ওয়াজেদ, আপনি একটু করে বলবেন যে আমরা তথ্য অধিকার আইনটা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে খুব সহজে আসলে কি করণীয় আর কি? এ বিষয়ে আমার মনে হচ্ছে যে পাঠ্যসূচিতে একদম মাইনর ক্লাস থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে তথ্য অধিকার আইনের বিষয়টার সিনপসিস এবং তার বার্তা পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে কিনা সে বিষয়টি আমাদের কর্তৃপক্ষ, সরকার চিন্তা করতে পারেন। কারণ তথ্য যেহেতু আমাদের পানির পরে, পানি যেমন জীবন রক্ষাকারী উপাদান, পানির অপর নাম জীবন, তথ্যও কিন্তু আমাদের সভ্যতার একটি অত্যন্ত অপরিহার্য উপাদান, এবং সেটি সব ক্ষেত্রেই। কাজেই এই বিষয়টি আমরা কিভাবে আমাদের এডুকেশনের সাথে সম্পৃক্ত করতে পারি। এডুকেশনের সাথে সম্পৃক্ত করলে হবে কি, সবাই এটির উপর একটি সাধারণ ওরিয়েন্টেশন হয়ে যাবে, তাহলে সবাই বিষয়টির উপর একটি অ্যাওয়ারনেস থাকতে পারে। এইভাবেই আমরা তথ্য অধিকার বিষয়টির ব্যাপারে সবাইকে সচেতন করে তুলতে পারবো বলে আশা করি। জি, নুরুল মুস্তাফা কাজী, একই বিষয়ে আপনার মতামত? জনগণই রাষ্ট্রের মালিক, ঠিক একইভাবে তথ্যের মালিকও কিন্তু জনগণ। রাষ্ট্রের সমস্ত তথ্যের মালিক জনগণ। রাষ্ট্রের সিক্রেসি মেনটেনের পাশাপাশি যে সমস্ত তথ্য মুক্ত থাকা দরকার, সেগুলোর ব্যাপারে জনগণ যে চাইতে পারে, সেটা জনগণকে মাঝে সচেতনতা বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিতে পারে, যাতে তথ্য যে জনগণের অধিকার, জনগণ যে ক্ষমতায়িত হতে পারে, সে ব্যাপারে সচেতনামূলক প্রোগ্রামগুলো হাতে নিতে পারে। ধন্যবাদ আপনাদের দুজনকেই কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা তথ্য অধিকার আইনের খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করছি অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে আমাদের আজকের এই আলোচনা সহায়ক হবে। তো আজকে এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো আলোচকের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।